হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের ক্লাস চ্যাপ্টার 9 এর 9D শুরু করব। সো 9D তে তোমাদের প্রজেক্টাইল নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে তোমাদের প্রক্ষেপক। প্রক্ষেপক এই যে প্রাস, যেটা প্রাসের ইকুয়েশন, এগুলো হচ্ছে তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এটাকে তোমরা প্রাস নামেই চিনো। সো ওইগুলা নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম আইডিয়া তোমাদের ফিজিক্স থেকে আছে, আর কিছু আইডিয়া হয়তো ফিজিক্সে তখন ক্লিয়ার ছিল না, এখন আরো বেশি ক্লিয়ার হবে, এরকম কিছু একটা। সো আমরা এতদিন পর্যন্ত 9C তে যে ইয়েগুলো পড়ছিলাম, নিক্ষিপ্ত বস্তু পড়ছিলাম, তো ওইগুলোকে আমরা কি করতাম, ডিরেক্ট খাড়া উপরের দিকে ছুঁড়ে ফেলতাম। তো তখন আমরা কোনো অ্যাঙ্গেলে এটাকে ছুঁড়ি নেই উপরে। সো ওইটার গতিটা ছিল জাস্ট উলম্ব বরাবর। উলম্ব বরাবর মানে এটা জাস্ট উপরে ওই অভিকর্ষজ ত্বরণটাই ছিল তার উপর ক্রিয়ারত একমাত্র ত্বরণ। এখন হচ্ছে গিয়ে আমরা তো জানি অভিকর্ষজ ত্বরণ তো জাস্ট এই বরাবর কাজ করে, উপরে আর নিচ বরাবর কাজ করে, আর তো এর পাশে কোনো ইফেক্ট নাই। তো এখন যদি একটা বস্তুকে আমরা এরকম করে ইয়ে করে ছুঁড়ে ফেলি, অ্যাঙ্গেল করে ছুঁড়ে মারি, তাহলে তার গতিপথটা কিরকম হবে, এইটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা। এখন একটা বস্তুকে যে অ্যাঙ্গেল করে ছুঁড়ে ফেলা হয়, এখানে এগুলোর কিছু নাম আছে। যেমন যে বেগে আমরা এটাকে ছুঁড়ে মারি সেটাকে বলা হয় নিক্ষেপণ বেগ, ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই যে কোণটা, এই অনুভূমিকের সাথে যে কোণটা উৎপন্ন করে নিক্ষেপণ বেগটা, সেটাকে বলা হয় নিক্ষেপণ কোণ। আর আরো কিছু টার্ম আছে, যেমন হচ্ছে কি তোমার আর কি বলা যায়, অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাটা হচ্ছে কি তোমার এই বস্তুটা তো এইভাবে ছুঁড়ে ফেলছো, ছুঁড়ার পর এটা আস্তে আস্তে এরকম একটা প্রাসের মতো পথ, মানে একটা কি বলবো, এটাকে সেমি সার্কেল বলা যায়। একটা সার্কেল করে এসে এরকম ভূমিতে পতিত হবে, রাইট? এরকম দেখছো তো তোমরা নিশ্চয়ই, এরকম একটা বস্তুকে ছুঁড়ে ফেলে শেষ পর্যন্ত এটা ভূমিতে এসে পতিত হয়। তো এই নিক্ষেপ বিন্দু থেকে এই যে যে বিন্দুতে এসে পতিত হইলো, এটার দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। ঠিক আছে? আর এটা এই যে হাইট বরাবর সর্বোচ্চ যত উচ্চতা উঠে, হাইট বরাবর এই যে y অক্ষ বরাবর যত সর্বোচ্চ উচ্চতা উঠে, এটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। সো আমরা একটা বস্তুকে এরকম করে ও বিন্দু হতে ইউ আদি বেগে ছুঁড়ে মারলাম। ঠিক আছে? তার এখন যে কোনো একটা বিন্দু, এই প্রাসের গতিপথের যে কোনো একটা বিন্দুতে আমরা হচ্ছে কি তোমার তার গতিবেগটা মাপতে চাই বা কিছু একটা মাপতে চাই, তখন কি রকম হবে? মনে করো তার হচ্ছে কি তোমার, সে হচ্ছে কি xy বিন্দুতে আছে, এই p বিন্দুতে আছে, p বিন্দুটা হচ্ছে xy বিন্দু, মানে এটা হচ্ছে কি তোমার ভূমি থেকে হচ্ছে x দূরত্ব পর্যন্ত আছে, আর উচ্চতা বরাবর সেটা হচ্ছে y দূরত্ব অতিক্রম করছে, এরকম একটা বিন্দু নিছো। তো যখন একটা বস্তুকে তুমি এরকম করে তির্যকভাবে নিক্ষেপ করবা, তখন তার দুইটা বেগ কাজ করবে। একটা বেগ হচ্ছে তাকে সামনের দিকে নিয়ে যাবে, আর আরেকটা বেগ হচ্ছে তোমাকে হচ্ছে কি উপরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে? সো সামনের দিকে যে বেগটা নিয়ে যায় এটাকে বলবো অনুভূমিক বেগ, আর এটাকে বলবো আমরা উলম্ব বেগ। ঠিক আছে? এইদিকে যেটা সামনের দিকে নিয়ে যাবে x অক্ষ বরাবর, এটাকে বলবো আমরা অনুভূমিক বেগ, আর যেটা হচ্ছে উপরের দিকে নিয়ে যাবে এটাকে আমরা বলবো উলম্ব বেগ। ঠিক আছে? সো আমরা এক কাজ করি, ফার্স্টে তার এই যে x বরাবর যে দূরত্বটা আসছে এটাকে বলা হয় অনুভূমিক সরণ। এই যে x বিন্দুটা অনুভূমিক সরণ। আমরা জানি সরণের ইকুয়েশন হচ্ছে তোমার আর বেগ ইনটু সময়, রাইট? তো এখন দেখো এখানে এই বরাবর কি পরিমাণ বেগ কাজ করতে স্যার, তাকে তো তুমি ইউ ইউ বেগে এইভাবে ছুঁড়ে ফেলছো। সে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আলফা কোণে ছুঁড়ে মারছো, তাহলে তার আদি বেগটা হচ্ছে ইউ কজ আলফা, এবং টি সময় পরে তুমি তার অনুভূমিক সরণটা মাপতেছো। এই অনুভূমিক বেগটা কিন্তু কোনো ইয়ে করতেছে না, আহ কি বলবো, অনুভূমিক বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ অনুভূমিক বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ কি বলতো, এটা সমবেগ। এর কারণ হচ্ছে এই বরাবর কোনো ত্বরণ নাই। আমরা জানি এই যখন আমরা একটা বস্তুকে ছুঁড়ে মারি তখন তার উপর একটাই ত্বরণ করে, অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তার এই বরাবর অভিকর্ষজ ত্বরণের কোনো প্রভাব নেই। সো এই যে ইউ কজ আলফা, এটা হচ্ছে সমবেগ। সমবেগ ইনটু টি, ইউ কজ আলফা টি, এটা হচ্ছে তোমার অনুভূমিক সরণ এক্স। এখন আমরা যদি উলম্ব সরণ জানি, আমরা উলম্ব সরণ জানি কোন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে এটা হয় ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু এখানে আমার ইউ নাই, আমার হচ্ছে গিয়ে ইউ এর বদলে তার ইউ এর একটা উপাংশ আছে। ইউ তো ইউ বরাবর কাজ করতেছে, তাহলে উলম্ব বরাবর তার উপাংশটা কি, ইউ সাইন আলফা। সো হচ্ছে ইউ এর পরিবর্তে আমরা ইউজ করবো ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জি তো জাস্ট উপরের নিচ বরাবর কাজ করে, সো জি এর কোনো উপাংশ নেই। সো এটাকে ক্যালকুলেশন করলে আসবে y ut sin alpha minus half gt square। তাহলে t সময় কোন একটা বস্তুর অবস্থান আমরা এটা বের করে ফেললাম। এই যে xy যে অবস্থানটা, x অক্ষ বরাবর সে যাবে ut cos alpha, আর y অক্ষ বরাবর যাবে ut sin alpha minus half gt square। এটা তোমরা ফিজিক্সে ইউজ করে আসছো। এখন আমরা এখানে বেগ বের করি। এটা দুইটা বেগ আছে না, একটা হচ্ছে উলম্ব বেগ আর একটা হচ্ছে তোমার অনুভূমিক বেগ। উলম্ব বেগটাকে বলা হয় v cos alpha u v cos theta মনে করো যে কোনো বিন্দু এখানে
এই এই মুহূর্তে একটা বিন্দুতে তুমি বেগ বের করতে চাচ্ছ, তাহলে কি করতে হয়? আমরা জানি যদি কোনো একটা কার্ভের যেকোনো বিন্দুতে বেগ বের করতে চাই, তাহলে আমাদেরকে স্পর্শক আঁকতে হয়, রাইট? এই স্পর্শকটা করে মনে করো অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তার বেগ হবে v cos থিটা, যেকোনো মুহূর্তের আর কি বেগ। v cos থিটা ইকুয়াল টু হবে u cos আলফা। এটা কোনো চেঞ্জ নেই। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার অনুভূমিক বেগ, যেহেতু ওইবারে ওর উপর কোনো ইয়ে নাই, ত্বরণ নাই, সো এটা হচ্ছে কনস্ট্যান্টই থাকবে। আর এটা হচ্ছে কি তোমার v sin আলফা। এটা কোন সূত্র থেকে আসছে এটা বুঝতে পারতেছো তো? এটা হচ্ছে u প্লাস at, ওই সূত্র থেকে v u প্লাস at যে সূত্র, ওইটা থেকে আসছে। সো যেহেতু এখানে a বলতে কোনো টার্ম নাই, a 0, সো এখানে আর এটা আসে নাই। আর এই ক্ষেত্রে হবে v sin থিটা u sin আলফা মাইনাস gt, কারণ উপরের দিকে উঠতেছে তার বেগ কমতেছে না, সো এইজন্য u sin আলফা মাইনাস gt ইউজ করতে হয়। তো এখন যদি দুইটা ইকুয়েশনকে স্কয়ার করে যোগ করো, তাহলে তোমার v টা পেয়ে যাবা। ওই মুহূর্তের লব্ধি বেগটা হবে অ্যাকচুয়ালি এই যে v cos থিটা পাইছো আর u v sin থিটা পাইছো, এদের স্কয়ারের রুট, স্কয়ারকে যোগ করে তারপর রুট করলে যেটা পাই, ওইটা হচ্ছে কি আমার ওই সময় বস্তুকণার বেগ। আমাদের এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে হয় না তেমন একটা, কারণ আমরা কি করি, আমরা আলাদা আলাদা করে এইটা বের করে ফেলি, এইটা বের করে ফেলি। এটা হচ্ছে অনুভূমিক বেগ আর উল্লম্ব বেগ আলাদা আলাদা বের করে তারপর হচ্ছে কি এদেরকে স্কয়ার করে যোগ করে রুট করে ফেলি। এটা আমরা করে আসছি অলরেডি। জাস্ট আমরা এই ইকুয়েশনটার সাথে পরিচিত নাই, কারণ হচ্ছে আমরা এই ইকুয়েশন এইভাবে আমরা কখনো সলভ করি নাই, আমরা জাস্ট ম্যাথ করা শিখছি। আমরা থিওরিটা দেখিনি খুব সম্ভবত ফিজিক্সে। তো কখনো যদি এরকম প্রশ্ন পাও, যদি সবকিছু দেওয়া থাকে, তাহলে এই সূত্র ইউজ করে তুমি তোমার বেগটা ডিরেক্ট বের করতে পারো। ঠিক আছে? মনে করো টি দেওয়া আছে, আলফা দেওয়া আছে এবং ইউ দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে তুমি তোমার যে কোনো মুহূর্তের বেগটা পেয়ে যেতে পারো। এটা হচ্ছে কিন্তু লব্ধি বেগ, এটাই লব্ধি বেগ, এটা কিন্তু কোনো ইয়ে বরাবর না। এটা হচ্ছে লব্ধি বেগ, যে কোনো মুহূর্তের লব্ধি বেগ। ওকে, তাহলে আমরা জানি এটা যেহেতু বেগ আছে, তাহলে একটা ডিরেকশনও লাগবে। ডিরেকশন কি করো, এই যে দুইটা ইকুয়েশন আছে, একটাকে আরেকটা দ্বারা ভাগ করো, 2 ভাগে 1 করলেই তুমি tan থিটা ইকুয়াল টু পেয়ে যাবে u sin আলফা মাইনাস gt ডিভাইড বাই u cos আলফা। এটা হচ্ছে তোমার ওই যে কোনো সময়ের যে এই যে থিটা ডিরেকশনটা, ওই ডিরেকশনটা নির্দেশ করতেছে। এখন আমরা সামনের দিকে যাই। এগুলো আমি তেমন একটা একটু স্কিপ করে যাব, এগুলো তোমরা অলরেডি পড়ছো নিশ্চয়ই অনেকেই। সো মেইন ইকুয়েশন গুলো জাস্ট একটু হাইলাইট করি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। কোন একটা বস্তুকে যদি তুমি এইরকম তির্যক ভাবে নিক্ষেপ করো, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা h ইজ ইকুয়াল টু, আমরা আগে যেটা ইকুয়েশন শিখছিলাম, u স্কয়ার বাই 2g। খাড়া উপরের দিকে মারলে আসতে এটা u স্কয়ার বাই 2g। এখন জাস্ট u স্কয়ারের সাথে sin স্কয়ার আলফাটা ওকে অ্যাড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে আর কি। সর্বোচ্চ উচ্চতা হবে u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। মানে হচ্ছে ওই যে ইউ স্কয়ারের জায়গায় জাস্ট তুমি ইউজ করতেছো ইউ সাইন আলফা স্কয়ার, মানে ইউ স্কয়ারের জায়গায় ইউ সাইন আলফা, ইউ এর জায়গায় ইউ সাইন আলফা। আগে ইউ স্কয়ার ইউজ করতে, এখন ইউ সাইন আলফা হোল স্কয়ার ইউজ করবে আর কি। ওকে, হাইয়েস্ট উচ্চতা গেল। তারপর হচ্ছে কি তোমার একটা বস্তু হচ্ছে হাইয়েস্ট উচ্চতায় পৌঁছাইতে যে সময়, সেই সময়টা হচ্ছে তোমার t1 ইকুয়াল লেখা যায়, আগে লিখতে জাস্ট ইউ বাই জি, এখন লিখতে হবে ইউ সাইন আলফা বাই জি। তো এখন হচ্ছে কি তোমার বিচরণকাল, বিচরণকাল মানে কি, বিচরণকাল হচ্ছে কি তোমার একটা জায়গা থেকে উঠে তারপর আবার ফিরে আসতে কতটুকু সময় লাগছে। তো উঠতে যত সময় লাগে, নামতে ঠিক ততটুকুই সময় লাগে। সো টি ইকুয়াল টু হবে 2 ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। উঠতে জাস্ট ইউ সাইন আলফা বাই জি লাগে, নামতে লাগবে 2 ইউ সাইন আলফা বাই জি। আর হাইট ইয়ের ক্ষেত্রে যে টার্মটা ছিল না, খাড়া ভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে টার্মটা ছিল না, সেটা হচ্ছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা কেন ছিল না? কারণ অনুভূমিক পাল্লাটা তো 0 ছিল, যে বিন্দু থেকে ছুঁড়ে মারতাম ওই বিন্দুতেই ফেরত আসতো। কিন্তু এখন এই বিন্দু থেকে ছুঁড়ে মারতেছো, এই বিন্দুতে গিয়ে পৌঁছেছে, তার মানে হচ্ছে এটার একটা অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করতেছে, সেটার একটা দূরত্ব আছে, সেটাকে বলা হয় অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লার ইকুয়েশনটা কি? অনুভূমিক পাল্লার ইকুয়েশনটা হচ্ছে এই যে বিচরণ কাল, বিচরণ মোট সময়ের মাঝখানে সে অনুভূমিক বেগের গুণফল আর কি। বুঝা গেছে? অনুভূমিক দূরত্বটা কি, কোন কারণে সে সৃষ্টি হয়েছে? অনুভূমিক দূরত্বটা নিশ্চয়ই এই ইউ কজ আলফা বেগের কারণে তো সামনের দিকে গেছে। সো এই বেগ ইনটু মোট সময়, এদেরকে গুণ করলেই তুমি তোমার আর অনুভূমিক পাল্লাটা পেয়ে যাবে, হচ্ছে ইউ স্কয়ার বাই জি সাইন 2 আলফা। ওকে, ইউ স্কয়ার বাই জি সাইন 2 আলফা। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, অনুসিদ্ধান্ত দেওয়া আছে যে ইউ আদি বেগ ও অনুভূমিকের সাথে আলফা কোণের প্রকৃত বস্তুকণার সর্বাধিক উচ্চতায় গমনকাল ইউ সাইন আলফা বাই জি, আর বিচরণকাল টি ইজিক্যাল হচ্ছে 2 ইউ সাইন আলফা বাই জি, এটা তো জানি। সো টি ইজিক্যাল হচ্ছে তোমার টি ইউ সাইন আলফা বাই জি, অর্থাৎ বিচরণকাল সর্বাধিক উচ্চতায় গমনকালের দ্বিগুণ। মানে সর্বাধিক উচ্চতায় উঠতে যত সময় লাগে, আবার ওই মানে বস্তুটাকে ইয়েতে করতে, উঠে তারপর আবার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে, ওইটা হচ্ছে কি তোমার দ্বিগুণ।
সর্বাধিক উচ্চতায় উঠার দ্বিগুণ হচ্ছে গিয়ে তোমার ওই বিচরণ কালটা। এটা তো আমরা অলরেডি জানিও। ওকে। এখন আমরা যাই সর্বাধিক আনুভূমিক পাল্লা। সর্বাধিক আনুভূমিক পাল্লা কখন হবে? এই যে পাল্লাটা এই ভ্যালুটা ইউজ করবে যে sin 2 আলফা যে ইকুয়েশনটা পাইলাম আমরা, এইটার হাইয়েস্ট ভ্যালু কখন হবে? যখন সাইনটা হবে তোমার 90 ডিগ্রি, রাইট? সরি, এই সাইনের ভ্যালুটা হবে 1। sin 2 আলফার ভ্যালু 1 হবে। তার মানে sin 2 আলফা 1 হলে sin 90 ডিগ্রি ভ্যালু 1 হয়। 2 আলফা = 90 ডিগ্রি, অর্থাৎ আলফা = 45 ডিগ্রি। অর্থাৎ কোন একটা বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি, তাহলেই সেটা হচ্ছে কি তোমার অনুভূমিক বরাবর সর্বাধিক উচ্চ দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? তার মানে আর ম্যাক্সিমাম হবে u²/g, জাস্ট u²/g। এখন আরেকটা জিনিস দেখি, এটা আমাদের মনে হয় ফিজিক্সে ছিল কিন্তু আমরা এত বেশি খেয়াল করিনি। একই আনুভূমিক পাল্লা এবং একই নিক্ষেপণ বেগের জন্য দুইটা বিচরণ পথ হইতে পারে। যে মনে করো হচ্ছে কি তোমার একটা বস্তু একই নিক্ষেপণ বেগ, অর্থাৎ ইউটা হচ্ছে সেম, কিন্তু হচ্ছে কি তোমার নিক্ষেপণ কোণ দুইটা আলাদা। ঠিক আছে? মনে করো নিক্ষেপণ বেগ u, এইদিকে 400 এটাকে, আর এটাকে এইদিকে 400। তারপর তাদের ইয়েটা আনুভূমিক পাল্লা দেখো একই বিন্দুতে এসে পৌঁছেছে। এই একই বিন্দুতে এসে পৌঁছানো কিভাবে সম্ভব? দেখো u ডিফারেন্ট কিন্তু তারপর r সেম হয়। সরি, u সেম, r সেম। বাট হচ্ছে কি তোমার অ্যাঙ্গেলটা সেম না। এই অ্যাঙ্গেলটা সেম না। এখন এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি তোমার যখন একটা কোণ হচ্ছে, একটাকে মনে করো আলফা কোণে ছাড়ছো আর আরেকটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে ছাড়ছো, তাহলে দেখা যায় যে এদের আনুভূমিক পাল্লা হচ্ছে সেম থাকে কিন্তু পথ দুইটা ভিন্ন ভিন্ন। এটা একটু উপরের দিকে যাবে আর এটা একটু নিচের দিকে যাবে। তো এটার প্রমাণটা একটু দেখে ফেলো। আমরা জানি কি r = u²/g sin 2 আলফা। এটাকে লেখা যায় u²/g sin pi - 2 আলফা। কারণ কি sin 2 আলফা যে কথা, sin pi - 2 আলফা একই কথা। তো সেখান থেকে আমরা একটু 2 কমন নিয়ে নিলে এটাকে আসে sin 2 pi/2 - আলফা। অর্থাৎ কি দাঁড়াইলো? অর্থাৎ দাঁড়াইলো যে তোমার আলফা কোণে নিক্ষেপ করো আর pi/2 আলফা কোণে নিক্ষেপ করো, এই জিনিসটা একই জিনিস। ঠিক আছে? আলফার পরিবর্তে এটাকে pi/2 - আলফা লিখলেও মানে একই r পাওয়া যাবে। এবার আমরা কি পাইলাম? একই আনুভূমিক পাল্লা এবং একই নিক্ষেপণ বেগের জন্য দুইটা বিচরণ পথ হওয়া সম্ভব। শর্তটা কি? আচ্ছা, এই জিনিসটা, এটা দেখো, তুমি খেয়াল করো, তুমি যদি এটাকে একটা আর এর মানে কি বলবো, এভাবে আর একটা ইকুয়েশন দিলাম, ধরো আমি f of থিটা দিয়ে, f of থিটা ইজিক্যাল টু লিখলাম ধরো sin 2 থিটা। ঠিক আছে? আর এই u²/g এটাকে আমি বাদ দিলাম, sin 2 থিটা। আবার যদি f of pi/2 pi/2 মাইনাস থিটা যদি বসাও, তাহলেও দেখা যাবে তোমার ওই সেম। তাহলে কি আসবে? এটা sin 2, জাস্ট থিটার জায়গায় কি বসাবা? sin 2 তো আগের মতই থাকবে। থিটার জায়গায় বসাবা তুমি pi/2 মাইনাস থিটা, pi/2 মাইনাস থিটা। এখন দেখো, sin 2 ইনটু এটা হচ্ছে pi/2 মাইনাস থিটা। এটাকে যদি একটু ভাঙাও তাহলে এই জিনিসটা কি আসে? sin 2 কাটা চলে যাবে, থাকবে pi - 2 থিটা, রাইট? pi - 2 থিটা। আর sin pi - থিটা ইকুয়াল টু কি? sin pi - থিটা ইকুয়াল টু sin থিটা। মানে 180 ডিগ্রি থেকে থিটা মাইনাস করলে তো sin থিটার কোনো ভ্যালু চেঞ্জ হয় না। sin 180 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা। সো আলটিমেটলি তুমি এটা sin থিটাই পাচ্ছ। অর্থাৎ pi/2 থিটা, আর এই থিটার জন্য আমরা ইয়ে পাবো, তোমার একই আনুভূমিক পাল্লা এবং দুইটা ভিন্ন ভিন্ন পথ পাবো। মানে একটা বস্তুকে যদি একই আদি বেগে নিক্ষেপ করছো, দুইটা বস্তুর বেগ একই সেম, দুইটা বস্তুর আনুভূমিক পাল্লা হচ্ছে গিয়ে সেম, কিন্তু তাদের বিচরণ পথ ভিন্ন। শর্তটা কি? শর্তটা হচ্ছে একটাকে যদি আলফা কোণে নিক্ষেপ করো, তাহলে অন্যটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করতে হবে। অর্থাৎ একটাকে যদি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, অন্যটাকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। তখন হচ্ছে তাদের হচ্ছে গিয়ে তোমার আর অনুভূমিক পাল্লাটা সেম থাকবে। এটাই। তো অনেক সময় প্রশ্ন করে যে একই অনুভূমিক বেগে মানে একই নিক্ষেপণ বেগে দুইটা বস্তুকে নিক্ষেপ করে কি দুইটা বিচরণ পথ পাওয়া সম্ভব? এরকম একটা কোয়েশ্চেন করে যে একই আনুভূমিক পাল্লা এবং একই নিক্ষেপণ বেগের জন্য কি দুইটি বিচরণ পথ পাওয়া সম্ভব? এরকম একটা কোয়েশ্চেন করে। তো এটার আনসার হবে হ্যাঁ সম্ভব। তখন হচ্ছে কি একটাকে আলফা কোণে নিক্ষেপ করতে হবে আর একটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করতে হবে।
এইটাই ছিল। সো এটা ম্যাথ পারবা তোমরা। এখন হচ্ছে কি আমরা যে একটা বস্তুকে প্রাসের ইকুয়েশন একটা প্যারাবোলা বা পরাবৃত্ত, এটা হচ্ছে কি আমরা ফিজিক্সে অলরেডি প্রুফ করে দিয়ে আসছি। আমরা এরকম একটা ইকুয়েশন পাই প্রুফ করে, y x tan alpha minus gx square divided by 2u square cos square alpha। এটা আমরা ফিজিক্সে শিখছি, ফার্স্ট এর চ্যাপ্টারে শিখছিলাম এটা। এখনো যদি আরেকবার প্রুফ দেখতে চাও মনে করতে পারো। তো এই ইকুয়েশনটাতে যদি আমরা টেন আলফা ইউ তারপর হচ্ছে জি এগুলো হচ্ছে ধ্রুবক ধরে নেই, তাহলে এটাকে একটা y লেখা যায় ax স্কয়ার প্লাস bx, এরকম একটা ইকুয়েশন লেখা যায়, যেটা হচ্ছে কি তোমার একটা প্যারাবোলার ইকুয়েশন বা পরাবৃত্তের ইকুয়েশন। তোমাদের এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এটা অনেক কাজে লাগে। ডিরেক্ট ইকুয়েশন যেটা y x tan alpha minus gx square divided by 2u square cos square alpha। ঠিক আছে, এখানে এগুলো পরিচয় দেই। ওয়াইটা কি, ওয়াইটি হচ্ছে কি তোমার মনে করো টি সময় পর যে উলম্ব বরাবর যে উচ্চতা উঠছে সেইটা, আর এক্সটা হচ্ছে কি তোমার ওই টি সময় বরাবর অনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে সেইটা। আর আলফার তো চিহ্ন, আলফার হচ্ছে তোমার নিক্ষেপণ কোণ, আর তো কি ইউ তো আছে নিক্ষেপণ বেগ, আর কি cos স্কয়ার আলফা, মানে সবকিছু পরিচয় হয়ে গেছে। ওকে, আর আরেকটা জিনিস আছে, আরেকটা ক্রাশ হইতে পারে এরকম কোন একটা বস্তুকে ধরো হচ্ছে তুমি উচ্চতা থেকে কোন একটা উচ্চতায় আছো, কোন একটা স্তম্ভের উপর আছো, তারপর এটাকে যদি তুমি এরকম অনুভূমিক বরাবর একটু বাঁকা করে ছুড়ে দাও, এরকম করে অনুভূমিক ভাবে ফেলে দাও, এরকম করে ফেলে দাও, তাহলে এটার গতিপথ একটা প্রাসের গতিপথ হয়। তো এই প্রাসটার ইকুয়েশনটা হয় এইরকম, এটা তোমাদের ফিজিক্সের ছিল। এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হয় x স্কয়ার minus 2u square by g y। এটা হচ্ছে কি একটা পরাবৃত্তের সমীকরণ, তার মানে এইটাও একটা প্রাসের ইকুয়েশন, যে ভূমিতে উচ্চ কোনো স্থান থেকে একটা বস্তুকে যদি অনুভূমিক বরাবর আমরা নিক্ষেপ করি তাহলে তার গতিপথ একটা প্যারাবোলা। আচ্ছা, এই যেখানে কাজ একটা দেওয়া আছে, এই কাজটা তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো, এটা অনেক সময় চলে আসতে পারে এক্সামে। এই ধরনের ম্যাথ অলরেডি ফিজিক্সে করে আসছো, তোমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা একটু খুললেই দেখতে পারো। ওকে, এখন আমরা চ্যাপ্টার ম্যাথে যাই। মোটামুটি এটাই ছিল তোমাদের বেসিক আলোচনা, একটু দেখাই দিলাম। চ্যাপ্টারের ম্যাথে যাই এখন। তো এই চ্যাপ্টারের ম্যাথ ওই আগের মতোই, ফিজিক্সের ম্যাথগুলো থাকতো ডিরেক্ট যেরকম তোমার ইয়ে করো, ভ্যালু বের করো, ভ্যালু বের করার কয়েকটা ম্যাথ, প্রথমে মনে হয় 1 থেকে 3 বা 4 পর্যন্ত ম্যাথগুলো আছে ডিরেক্ট ক্যালকুলেশন করার ম্যাথ, ওইগুলো আর রাখিনি, এগুলো হচ্ছে ফিজিক্সে করে আসছো, তোমরা দেখতে পারবা। আর যেগুলো হচ্ছে প্রমাণ করো টাইপের বা একটু এক্সেপশনাল, ওইগুলোই দিছি এখানে। এই প্রশ্নটা খেয়াল করো, এটা হচ্ছে একজন বৈমানিক 5000 মিটার উচ্চতায় উপর দিয়ে ঘন্টায় 250 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। সে যে গুহায় আঘাত করতে চায় সেই গুহা হতে তার অনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? দেখো, তার মানে এটা কোন ইয়ের সাথে মিলতেছে, এটা আলটিমেটলি আমাদের ওই যে এটা যে প্রাসের ইকুয়েশন আমরা বুঝতে পারছি, এটা একটু আগে যেটা পড়ছে, একটা স্তম্ভের উপর থেকে সে 5000 মিটার উচ্চতায় আছে, তার মানে ওয়াই হচ্ছে তার 5000 মিটার। তো সে ঘন্টায় কত কিলোমিটার বেগে চলতেছে? 250 কিলোমিটার পার আওয়ার বেগে উড়ে যাচ্ছে। উড়ে যাওয়ার সময় একটা মনে করো এই জায়গায় সে বোমাটা ফেলে দিতে চায়। ঠিক আছে, সে যদি তোমার কত এইখান থেকে কত দূরে অবস্থায় মানে আমাকে এটা বের করতে হবে যে এই পাহাড় এই জায়গা থেকে তার এটার ডিস্টেন্সটা কত হইলে সে মানে এই টার্গেটে সে বোমাটা ফেলতে পারবে, বুঝছো? কারণ থেকে বোমাটা যদি এই জায়গায় এসে ফেলে, এই জায়গায় যদি এসে ফেলে সে, তাহলে কিন্তু বোমাটা এখানে পড়বে না, বোমাটা আরো দূরে গিয়ে পড়বে। কারণ কি বলতো, কারণ থেকে সে একটা বেগে উপরে দিয়ে চলতেছিল, তখন একটা প্রাসের ইকুয়েশন হয়ে একটা আরো দূরে গিয়ে পড়তো। ঠিক আছে, তার মানে তাকে ক্যালকুলেশন করে এমন একটা জায়গা থেকে ফেলতে হবে, মনে করো এই জায়গা থেকে ফেলতে হবে, তার লক্ষ্যবস্তু যদি এখানে হয় তাহলে তাকে এই জায়গা থেকে ফেলতে হবে। ঠিক আছে, যাতে বস্তুটা তার টার্গেটে এসে পড়ে। আমাকে বের করতে হবে এই যে ইয়েটা কত, এই জিনিসটা কত, এক্সটা কত। একদম ইজি, জাস্ট আমার বের করতে হবে কি তার আনুভূমিক বেগ আমার জানা আছে, এই যে 250 কিলোমিটার পার বেগে সে উড়ে যাচ্ছে, তার মানে তার বেগটা জানা আছে আমার। এটাকে জাস্ট মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, 250 ইনটু 1000 ডিভাইড বাই 3600 দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসছি। আর আমরা জানি কি একটা বস্তু, আরেকটা জিনিস মনে রাখবা, যে কোন একটা বস্তু যদি এখানে থাকে, এটা একটা বস্তুকে যদি তুমি এইভাবে জাস্ট ছেড়ে দাও, এখান থেকে ছেড়ে দিলে কি হয় আমরা জানি, এটার যদি স্থির অবস্থাকে ছাড়ো তাহলে এটার হাইট হচ্ছে তোমার হাফ জিটি স্কয়ার, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, কারণ ইউ তো 0। আর সেম ভাবে যদি একটা বস্তুকে
ওই এইভাবে ছেড়ে দাও, মানে প্যারাবোলা আকারে ছেড়ে দাও, তাহলে তার দেখা যাবে ঠিক সেম সময় লাগে। এইটা পড়তে যে সময় লাগে এইটা পড়তে সেম সময় লাগে। ঠিক আছে? যেহেতু এই বোমাটা হচ্ছে কি তোমার উপর থেকে ছুঁড়ে ফেলছে, সেটার গতিপথ অবশ্যই প্রাস হবে, বাট এটা কত হাইট থেকে ফেলছে? 5000 মিটার উচ্চতা থেকে ফেলছে। সো এটাকে আমরা চিন্তা করতে পারি এরকম একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে উপর থেকে নিচে, এটার সাথে তুলনা করতে পারি। বুঝা গেছে? এটা মনে রাখবা যে একটা বস্তুকে উপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া যে কথা, আর ওইটাকে তুমি একটু বাঁকা করে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা একই কথা। তাদের উভয়ের মাটিতে পৌঁছাতে সমান সময় লাগবে। এটা একটা প্রুফও আছে। সো দেখো হাইট হচ্ছে 5000 মিটার, হাফ জি টি স্কয়ার। সো এখান থেকে আমরা জি তো জানি, সবকিছু জানি, টিটা বের করে ফেললাম যে কত সময় লাগবে এটা ভূমিতে পতিত হইতে। তাহলে এই সময়ের সাথে যদি তার অনুভূমিক বেগটা গুণ দিয়ে দেই, অনুভূমিক বেগটা গুণ দিয়ে দিই, তাহলে তো আমরা ওই অনুভূমিক দূরত্বটা পেয়ে যাব। বুঝা গেছে? যে তাকে এত দূরত্ব থেকে বস্তুটাকে ছুটতে হবে। এখানে যদি সে টার্গেট করতে চায় তাহলে এই দূরত্বটা কি হবে? বেগ ইনটু সময়। বেগ হচ্ছে দেওয়া আছে 250 কিলোমিটার পার আওয়ার, আর টাইমটা পেয়ে গেলাম। টাইমটা হচ্ছে এই ভূমিতে আঘাত করার টাইমটা পেয়ে গেলাম। সো নির্ণয় দূরত্ব এই একটু আগে যে 69.44 মিটার পার সেকেন্ড পাইছে, এটার সাথে এই 31.94 এর গুণফল। এটা হচ্ছে আমার অনুভূমিক দূরত্ব। আচ্ছা, নেক্সট ম্যাথটা বেশ ইন্টারেস্টিং। এটা এডমিশনে আসার মতো একটা ম্যাথ, আমি দেখছিলাম অনেকবার আসছে। একটি বস্তু 39.2 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো। ঠিক আছে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, ইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে। তারপর হচ্ছে কত সময় পরে বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে। বুঝছে? নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে, তার মানে হচ্ছে কি তোমার এই যদি হয় নিক্ষেপ দিক, নিক্ষেপ দিক হচ্ছে এইটা, তাহলে তাকে এই বরাবর চলবে, মানে নিক্ষেপ দিকের সাথে লম্ব, এরকম কিছু একটা। ঠিক আছে? বস্তুটা হচ্ছে নিক্ষেপ দিকের সাথে লম্ব হবে, তো এইরকম কিছু একটা বের করতে বলতেছে। তাহলে আমরা বের করি ফার্স্টে বস্তুটার আনুভূমিক বেগ দেওয়া আছে, বের করতে পারবো আমরা, যেহেতু তার আলফাটা দেওয়া আছে। আনুভূমিক বেগ আমরা জানি v cos থিটা হচ্ছে তোমার u cos আলফা। সো u হচ্ছে 39.2, cos আলফা হচ্ছে তোমার 30 ডিগ্রি। সো বসাই দিলে এটা হচ্ছে আনুভূমিক বেগ, আর উলম্ব বেগ হচ্ছে u sin আলফা। সো 39.2 ইনটু sin 30 ডিগ্রি। এখন t সময়ে আনুভূমিক বেগটা কত হবে? t সময় হচ্ছে তোমার আনুভূমিক বেগটা হয়ে যাবে, হ্যাঁ আনুভূমিক বেগটা তো সেমই থাকবে t সময় পরে, কারণ আচ্ছা আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। সো এটার বেগটার সময় থাকবে 39.2 cos 30 ডিগ্রি, আগে যেটা ছিল ওইটাই থাকবে, কিন্তু উলম্ব বেগটা চেঞ্জ হবে t সময় পরে, কারণ উলম্ব বেগটা হচ্ছে উলম্ব বরাবর g ত্বরণ আছে। সো u sin আলফা মাইনাস gt। ঠিক আছে? এখানে কিন্তু কোনো t থাকবে না, কারণ কি আমরা যে জানি বেগ ইজ v ইজ ইকুয়াল টু u মাইনাস gt। তো এখানে u এর জায়গায় কি ব্যবহার করতে হবে? u sin আলফাটা ব্যবহার করতে হবে, জাস্ট, আর কিছু না। তো আমাকে বের করতে হবে এই যে কত সময় পরে তারা হচ্ছে কি তোমার বস্তুটা নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে থাকবে। এখন একটু চিত্রে যাই, একটু চিত্র আঁকা আছে এখানে, খেয়াল করো। এইটা হচ্ছে বস্তু, তাকে এইভাবে আমরা নিক্ষেপ করছি। ঠিক আছে? তার নিক্ষেপ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে কত সময় পর হচ্ছে কি তোমার নিক্ষেপ দিকের সাথে 30 ডিগ্রি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভেলোসিটি ডিরেকশনটা এই জায়গায় আসে, দেখো এই জায়গায় যখন ভেলোসিটিটা আসে, ভেলোসিটির ডিরেকশনটা হচ্ছে তোমার এই দেখো নিক্ষেপ দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটা যদি নিক্ষেপ দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এইটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? অনুভূমিকের সাথে নিশ্চয়ই 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কোণ ক্রিয়েট করছে। দেখো এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর এতটুকু হচ্ছে তোমার 30 ডিগ্রি। এখানে যেহেতু প্রক্ষেপণ দিকের সাথে লম্বভাবে চলে, তো সেই অবস্থায় সেটি অনুভূমিকের সাথে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা যে একটু আগে যে সূত্রটা শিখছিলাম, tan থিটা ইজ ইকুয়াল টু u sin আলফা মাইনাস gt ডিভাইডেড বাই u cos আলফা, ওইটা বসাই দিব। ঠিক আছে? u sin আলফা হচ্ছে 19.6 মাইনাস gt হচ্ছে 9.8 ইনটু t, আর u cos আলফা t এর ভ্যালু পাইছিলাম 19.6 ইনটু √3। tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হচ্ছে তোমার tan থিটা। তো tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হচ্ছে তোমার মাইনাস cot 30 ডিগ্রি, মাইনাস cot 30 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস √3। তো এখন জাস্ট ক্যালকুলেশন করার কিছু না, এন্ড ক্যালকুলেশন করলে t এর ভ্যালু পেয়ে যাব। t এর ভ্যালু হবে 8 সেকেন্ড। খুব সুন্দর একটা ভ্যালু আসছে 8 সেকেন্ড। তার মানে আমরা পেয়ে গেছি কত সময় পর হচ্ছে উল্লম্ব দিকের সাথে লম্ব থাকবে, মানে কি বলা, নিক্ষেপণ দিকের সাথে লম্বভাবে থাকবে। t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড পর নিক্ষেপণ দিকের সাথে লম্বভাবে থাকবে। आंसर
আর নির্ণয় ব্যাগটা কত হবে, ওই টি সময় পর ব্যাগটা কি হবে, ব্যাগটা নিশ্চয়ই আমাদের লব্ধি ব্যাগটা বের করতে হবে। এই যে 80 এর জায়গায় 8টা বসাই দিতে হবে এখানে। 39.2 sin 30 ডিগ্রি মাইনাস জিটি আর 19.6 সরি 39.2 ইনটু cos 30 অনুভূমিক ব্যাগটা হচ্ছে সবসময় সমান থাকবে, ঠিক আছে। অনুভূমিক ব্যাগটা দেখো 39 cos 30 ডিগ্রি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। জাস্ট 8 সেকেন্ড পরে থেকে তোমার উলম্ব ব্যাগটা হচ্ছে কমে যাবে। উলম্ব ব্যাগটা কত হবে, এটা হচ্ছে -58.8। এটা একটা কারণ আছে, -58.8 মানে কি দেখো, একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে নিচের দিকে নামতেছে, তো উপরের দিকে ওঠার সময় তার ডিরেকশনটা প্লাস ছিল, নিচের দিকে এসে মাইনাস আসতেছে, চিত্র দেখে বুঝতেছো, এটা নিচের দিকে নামতেছিল তখন, এই জন্য হচ্ছে তোমার এটা -58.8। তো মাইনাস থেকে ভয় পাওয়ার কিছু নেই। আলটিমেটলি আমাদের লব্ধি ব্যাগটা হবে এই দুটার স্কয়ারের যোগফলের তার উপর বর্গ। ওকে, এখন যাই নেক্সট ম্যাথে। এটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখে রাখবো এটা। ওকে, এটা ইজি আছে। হ্যাঁ, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে এটি 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে, তার মানে এটার ওই 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে, এটার আর দেওয়া আছে 100 গজ, এটা হচ্ছে আর, এই আরটা দেওয়া আছে 100 গজ দূরে। তারপর হচ্ছে এর বিচরণ পথের সর্বাধিক উচ্চতা, হাইয়েস্ট হাইট, এটা হচ্ছে তোমার 56.14 ফুট। এর বিচরণকাল টি এবং প্রক্ষেপণ কোণের মান নির্ণয় করে, এই দুটো বের করতে হবে। মানে আর এবং এইচ দেওয়া আছে, সেখান থেকে আমাকে টি বের করতে হবে এবং আলফাটা বের করতে হবে। সো ফার্স্টে দুইটাকে ফুটে নিয়ে চলে যাই। সর্বাধিক উচ্চতা যেহেতু ফুটে নিয়ে দেওয়া আছে, এটাকেও আমরা গজটাকে ফুটে নিয়ে যাই। 1 গজ সমান 3 ফুট, সো 100 গজ সমান 300 ফুট, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, 100 গজ সমান 300 ফুট। এখানে আর আর ইজিক্যাল আমরা জানি ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি, আর এইচ ইজিক্যাল জানি ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2জি। এগুলো হচ্ছে ইকুয়েশন জানা আছে আমাদের। সো এখান থেকে আমাদের ফার্স্টে আলফাটা বের করা যাবে খুব সহজেই। আমরা এক কাজ করি, একটাকে আরেকটা দ্বারা ডিভাইড করে দিই, আর ডিভাইড বাই এইচ করি। আর এর ভ্যালু জানা আছে 100 300 ফুট, এইচ হচ্ছে তোমার 56/14 56, এটাকে কি বলা হয়, মিক্সড ফ্র্যাকশন আর কি, মিশ্র ভগ্নাংশ, এখান থেকে এটাকে পাওয়া যায় 225/4। আর এখানে একটু ক্যালকুলেশন করা, এই যে জি জি কাটা চলে যাবে, আর আর বাই এইচ যেহেতু এই 2টা উপরে চলে আসছে, আর নিচে থাকবে তোমার sin স্কয়ার আলফা, আর উপরে যে sin 2 আলফা, sin 2 আলফাকে লেখা যায় আমরা sin আলফা 2 sin আলফা cos আলফা লেখা যায়, সো এটা আসবে 4 cot আলফা। ওকে, আরেকটা ইকুয়েশন শর্টকাট মনে রাখতে পারো, এখান থেকে আমি বলে দেই। আর বাই এইচ ইকুয়াল টু পাইলাম আমরা কি 4 cot আলফা, রাইট। আর বাই এইচ ইকুয়াল টু লিখতে পারো 4 cot আলফা। অনেক সময় এটা কাজে লাগে, এটা শর্টকাট হিসেবে রাখতে পারো। তাহলে h বাই r ইকুয়াল টু আসবে তোমার কত, h বাই r ইকুয়াল টু আসবে 1/4 tan আলফা, রাইট। সবকিছুকে উল্টাইছি, 1/4 tan আলফা। সো tan আলফা ইকুয়াল টু আসে, এটা লিখে রাখতে পারো, tan আলফা ইকুয়াল টু আসে 4h বাই r। হাইয়েস্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, আর এটা হচ্ছে অনুভূমিক পাল্লা। তো এটা মনে রাখতে পারো, এই যদি তোমাদের এই ম্যাথে ডিরেক্ট এই ইকুয়েশনটা ইউজ করতে পারো, tan আলফা ইকুয়াল টু 4h বাই r, এটা ভ্যালিড। আর অনেক সময় আসে যে কোন একটা বস্তুকে এরকম অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হলো, যেটার সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা যদি সমান হয়, তাহলে ইয়েটা বের করো, নিক্ষেপণ কোণটা বের করো, বুঝতেছো। সর্বাধিক উচ্চতা এবং অনুভূমিক পাল্লা যদি সমান হয়, তাহলে নিক্ষেপণ কোণটা বের করো। এটা ডিরেক্ট tan আলফা ইকুয়াল টু এই 4h বাই r দিয়ে করতে পারো। তখন কি হবে, h এবং r যেহেতু সমান, এরা কাটাকাটি চলে যাবে, জাস্ট থাকবে 4, অর্থাৎ আলফা ইকুয়াল টু tan ইনভার্স 4 বা 76 পয়েন্ট সামথিং ডিগ্রি, 76.4 ডিগ্রি মেবি। এটা মুখস্থ আনসার। আবার বলি প্রশ্নটা কি, একটা বস্তুকে আমরা ইউ বেগে বা যে কোনো একটা বেগে নিক্ষেপ করলাম উপরের দিকে আলফা কোণে, তাহলে এটার হচ্ছে কি তোমার হাইয়েস্ট উচ্চতা, সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লাটা যদি সমান হয়, তাহলে নিক্ষেপণ কোণটা হবে তোমার 76.4 ডিগ্রি। ঠিক আছে, এইটাও সূত্র মনে রাখতে পারো, tan আলফা ইকুয়াল টু 4h বাই r, অথবা r বাই h ইকুয়াল টু 4 cot আলফা, এটা যে কোনো একটা মনে রাখলেই চলবে। ওকে, সো আমাদের ম্যাথে চলে আসি। আমরা এখান থেকে কি করতে হবে, আমাদের সবকিছু জানা আছে, আমরা জাস্ট tan আলফাটা বের করব।
tan alpha is equal to আসবে sin tan inverse 3/4, এখানে তো r এবং h সমান না, তো এটা আসছে tan inverse 3/4। এখন আমরা ইয়ে পেয়ে গেছি, তোমার আলফা পেয়ে গেছি, তাহলে আমি এটা বের করতে পারবো, এই যে বিচরণকাল আমরা শিখছি 2u sin alpha divided by g। 2u sin alpha divided by g, এখানে একটা কাজ করা হয়েছে, যেহেতু আমি ইউটা জানি না যেহেতু, তো আমাকে একটা ট্রিক অবলম্বন করতে হয়েছে, সেটা হচ্ছে আমি h থেকে u sin alpha, এই যে u sin alphaটাকে ইয়ে করে দিব, উঠাই দিব। কিভাবে উঠাইবো দেখো, এই যে এখানে দেখো u sin alpha is equal to হচ্ছে তোমার, এখান থেকে u sin alpha একটাকে উঠানো যাবে, দাঁড়াও দেখাচ্ছি। u sin alpha হোল স্কয়ার is equal to হচ্ছে তোমার u sin alpha হোল স্কয়ার is equal to 2gh। সো এখানে u sin alpha is equal to হবে কি √2gh, রাইট? এই দেখো u sin alpha is equal to √2gh, এটা বসে দিয়েছি। এখন তো h এর ভ্যালু জানি, g এর ভ্যালু জানি, এখন আমার ক্যালকুলেশন করা সোজা হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা বলা দরকার, যেহেতু আমরা h টাকে ফুটে ইউজ করতেছি, তো অবশ্যই g টাকে ফুট পার সেকেন্ড স্কয়ারে ইউজ করতে হবে। আরেকটা জিনিস মুখস্থ রাখবা, g অবিকর্ষজ ত্বরণ হচ্ছে কি তোমার SI এককে জানো, SI এককে হচ্ছে কি তোমার 9.8 মিটার পার সেকেন্ড, CGS একক মানে ওই যে সেন্টিমিটার গ্রাম, ওইটাতে হচ্ছে 980 কত 9 সেন্টিমিটার স্কয়ার সামথিং কিছু একটা। আর ইয়েতে ফুট পাউন্ডাল আরেকটা প্রসেস আছে, ফুট পাউন্ডালে হচ্ছে কি তোমার g এর ভ্যালু 32 ফুট পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এইটা এখানে যদি তুমি 9.8 ইউজ করো তাহলে হবে না, 9.8 ইউজ করতে হলে এই h টাকে মিটায় নিয়ে যেতে হবে, ফুট থেকে মিটায় নিয়ে যেতে হবে। তো এইগুলা কোথায় পাবা? এগুলো হচ্ছে ক্যালকুলেটরের পিছনে দেখো কনভার্সন একটা চার্ট আছে, ES 991 এর ক্যালকুলেটর গুলোতে থাকে, দেখবা লাস্টের ইয়েতে কনভার্সন প্রসেসও লিখে দেওয়া আছে, কিভাবে কনভার্সন করতে হয়, ফুট থেকে মিটারে নেওয়া যেতে পারে। আর তুমি চাইলে এটা এই মেথডটা, যেহেতু আমরা সবকিছু ইয়েতে করছি, ফুট টুট ইউজ করছি, তাহলে জিটাকেও মনে রাখতে পারবা, 32 ফুট পার সেকেন্ড স্কয়ার, এইভাবে মনে রাখলে মনে রাখা যাবে আশা করি। সো আমার টাইমটা বের হয়ে গেল, সেটা হচ্ছে 15/4 সেকেন্ড। ওকে, এখন যাই নেক্সট ম্যাথে। একটি বস্তু, আচ্ছা এগুলো একটু ছোট লেখা, একটি বস্তু নিক্ষিপ্ত হয়ে 9.8 মিটার দূরে অবস্থিত 2.45 মিটার উঁচু দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে যায়। বস্তুটির বেগের মান ও দিক নির্ণয় করো। এটা চাইলে তোমরা ওই ইকুয়েশনটা ইউজ করতে পারতা, y = x tan আলফা, আচ্ছা না x tan আলফা হচ্ছে তোমার -gx² cos² আলফা। আচ্ছা, ওই ইকুয়েশন ইউজ করলে সমস্যা আছে, ওই ইকুয়েশন ইউজ করলে আমার বস্তুর বেগের মান এবং দিক দুইটা জিনিস নির্ণয় করতে বলছে, তো দুইটা জিনিস তো আমি একটা ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারবো না, তো আমাদের এটাকে ভাঙাই করতে হবে। তো খেয়াল করো, এটা হচ্ছে যে এখান থেকে বুঝতে হবে যে এই যে হাইটটা দিছে 2.45 মিটার উঁচু, এটা যে হাইয়েস্ট হাইট, আমাকে এই ইনফরমেশন থেকে বুঝতে হবে। উঁচু দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যায়। কখন একটা বস্তু আনুভূমিকভাবে চলে যায় বলতো? এই যখন হাইয়েস্ট হাইটে পৌঁছায়, এই হাইয়েস্ট হাইটে আসার পরে কিন্তু বস্তুটা অনুভূমিকভাবে পৌঁছায়, রাইট? এর আগে কিন্তু এটা এই জায়গাতে দেখো বস্তুটা কি আনুভূমিকভাবে যাচ্ছে? না, একটু উপরের দিকে যাচ্ছে। এই জায়গায় দেখো এটা কি অনুভূমিকভাবে যাচ্ছে? না, এই জায়গাটাকে অতিক্রম করতেছে, একটু বাঁকা হয়। কিন্তু হাইয়েস্ট হাইটটাতে দেখবা এই বস্তুটা কিন্তু একটু মোটামুটি আনুভূমিক হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আনুভূমিকভাবে এই বস্তুটাকে মানে অতিক্রম করে, যে উঁচু দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যায়। আনুভূমিকভাবে চলে যাওয়ার মানে হচ্ছে কি তোমার এই যে হাইটটা দেওয়া আছে, এটা হচ্ছে হাইয়েস্ট হাইট, বুঝা গেছে? h = u² sin² আলফা / 2g, এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো এখান থেকে একটা ইকুয়েশন বের করে রাখলাম, u sin alpha = 4.9 * √2, একটা ইকুয়েশন বের করে রাখলাম। আর 9.8 মিটার এটা হচ্ছে কি তোমার অনুভূমিক পাল্লা, এটা ইউজ করতে পারো, বা অন্যভাবে চিন্তা করতে পারো। সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে তার কত সময় লাগে এটা আমরা জানি u sin alpha / g থেকে। সো u sin alpha এর ভ্যালুতে এখান থেকে পেয়ে গেলাম 4.9 √2 / g তো 9.8, সো এখান থেকে পেলাম 1/√2। তার মানে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে লাগে 1/√2 সেকেন্ড। তাহলে 1/√2 সেকেন্ডে ওই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে? সেই দূরত্ব হচ্ছে u cos alpha t = 9.8 মিটার, রাইট? u cos alpha টা কি? u cos alpha হচ্ছে তার অনুভূমিক বেগ। অনুভূমিক বেগ সব জায়গায় সমান থাকে, পুরো রাস্তা জুড়ে অনুভূমিক বেগ সমান থাকে। অনুভূমিক বেগের সাথে সময় গুণ দিলেই তো আমি আমার ওই অনুভূমিক বরাবর দূরত্বটা পেয়ে যাই, রাইট? সো u cos alpha
ইজিক্যাল টু আসবে 9.8 ইন্টু √2। তাহলে এই যে ইউ সাইন আলফা এবং ইউ কজ আলফা পেয়ে গেলাম। এখান থেকে উভয় থেকে স্কোয়ার করে রুট যোগ করো, স্কোয়ার করে যোগ করলে ইউ স্কোয়ার ইজিক্যাল টু দাঁড়াবে তোমার 4.9 √10। আর এটাকে তারপর রুট করলে আসবে না, অ্যাকচুয়ালি মেবি ডিরেক্ট আমি ইয়ে করে ফেলছি, এখানে ক্যালকুলেশনটা ডিরেক্ট আছে, বুঝছো? মানে একদম ইউ স্কোয়ার করে তারপর এদের রুট করার পর যে ভ্যালুটা এটা বুঝা গেছে? ইউ ইজিক্যাল টু হচ্ছে তোমার এত। আর এখন হচ্ছে আরেকটাকে দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ইউ কাটা যাবে, টেন আলফা ইজিক্যাল টু আসবে হাফ, টেন আলফা ইজিক্যাল টু হাফ আসবে। সো আলফা ইজিক্যাল টু 10 ইনভার্স হাফ, এটাই অ্যান্সার। আচ্ছা এই কোয়েশ্চেনটা তো আমি লিখি নাই, 11 কি কোয়েশ্চেন দেওয়া আছে? আচ্ছা তোমরা একটু দেখে নিবা এটা কি কোয়েশ্চেন দেওয়া আছে, সহজ ম্যাথ হবে মেবি। একটি টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে ভূমি হতে নিক্ষিপ্ত গুলি, আচ্ছা এটা একটু বুঝতে হবে। একটা বলছে যে এই যে একটা টাওয়ার আছে মনে করো, এই টাওয়ারের শীর্ষটাকে লক্ষ্য করে একটা ভূমি হতে একটা গুলি আমরা নিক্ষেপ করছি, রাইট? এই যে বন্দুক থেকে একটা গুলি নিক্ষেপ করছি, এই গুলিটা থেকে তোমার টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করছে। টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করে, আর মধ্যবিন্দুতে আঘাত করলে দেখাইতে হবে যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটি আনুভূমিক বরাবর চলে। আমাকে এটা দেখাইতে হবে। একটা টাওয়ার, এই উচ্চতার টাওয়ার, এটার এই শীর্ষটাকে টার্গেট করে একটা গুলি নিক্ষেপ করছে, কিন্তু গুলিটা আঘাত করছে এই তার মাঝখানে বিন্দু। আমাকে দেখাইতে হবে টাওয়ারকে আঘাত করার সময় এটা হচ্ছে তোমার অনুভূমিক বরাবর চলে, এটা দেখাইতে হবে। আচ্ছা কিভাবে দেখানো যায়? আমরা জানি না আসলে। এই যে একটা চিত্র আঁকা আছে, এই চিত্রটা খেয়াল করো, এখানে যদি এই জায়গায় তো আঘাত করছে, রাইট? সো বা এই নরমালি এটা যদি হয় এরকমই হয়, শীর্ষ থেকে এটা হচ্ছে এজ, আর বস্তুটাকে তুমি তো এইভাবে নিক্ষেপ করছো, রাইট? তাহলে এটা তো আলফা কোণ, তাহলে এতটুকু হচ্ছে এ দূরত্বের, এ দূরত্বটা কি দেওয়া আছে? নাই, এটা আমরা ধরে নিছি। মানে ওই যে বিন্দু থেকে আমি নিক্ষেপ করছি সেখান থেকে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব এ। তাহলে চিত্র থেকে বুঝেছি টেন আলফা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি এইচ বাই এ, এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আবার দেখো বস্তুটা কোথায় আঘাত করছে, এই হাইটে আঘাত করছে, এটা কি মধ্যবিন্দু, তার মানে h বাই 2 ইজিক্যাল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার, ঠিক আছে? আবার a ইজিক্যাল টু কি, এটা হচ্ছে তোমার অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব হচ্ছে ইউ কজ আলফা ইনটু টি, ঠিক আছে? সো এখান থেকে লেখা যায় tan আলফা ইজিক্যাল টু এই যে h এর ভ্যালু কি, h এর ভ্যালু তো হবে তোমার 2 ইনটু ইউ সাইন আলফা টি মাইনাস এই 2 ইনটু হাফ কাটাকাটি গিয়ে জিটি স্কয়ার থাকবে এইটা, আর a এর ভ্যালু হচ্ছে ইউ কজ আলফা বাই টি, রাইট? ইউ কজ আলফা বাই টি। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখা যাবে কি দেখা যায়। হুম, এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই ইউ ইউ কাটা যাবে, টুটা কোথায় গেল? এখানে একটা টু থাকার কথা ছিল না? বুঝলাম না, 2u sin alpha t minus gt স্কয়ার, টি কাটা গেছে, ইউ কাটা গেছে, এখানে একটা 2 থাকার কথা ছিল মেবি, নাকি? না 2 থাকার তো কথা না, জানি কি হয়েছে এখানে। আচ্ছা একটু পরে দেখবো না হয়, এখানে 2 তো একটা থাকার কথা ছিল, আমি এটা খেয়াল করিনি আগে। মেইনলি কি দেখাচ্ছে, ইউ সাইন আলফা ইকুয়াল টু টাওয়ারকে আঘাত করার সময় অনুভূমিক লম্বাংশ ইউ কজ আলফা এবং উলম্ব অংশ ইউ সাইন আলফা আলফা মাইনাস জিটি ইকুয়াল টু 0। হ্যাঁ, দেখাচ্ছে যে উলম্ব উপাংশ এই যে ইউ সাইন আলফা টি সামহাউ এখানে আমরা এতটুকু পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি কি হয়েছে। এই যে 2 ইউ সাইন আলফা টি এটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা রাখছে ইউ সাইন আলফা টি আর একটা ইউ সাইন আলফা টি রাখছে, বুঝছো? তো ইউ সাইন আলফা টি ডিভাইড বাই ইউ কজ আলফা টি, এখানে টি টি কাটা গেছে, ইউ কাটা গেছে, এটা থাকছে 10 আলফা। আর এই যে পাশটা ইউ সাইন আলফা টি মাইনাস জিটি স্কয়ার ডিভাইড বাই ইউ কজ আলফা টি, এই অংশটুকু করছে। তো এখানে কি হয়েছে, এখানে এই এইটা 10 আলফা এই 10 আলফা কাটাকাটি গিয়ে 0 হয়ে গেছে, তারপর ইউ কজ আলফাটা এই পাশে এসে 0 হয়ে গেছে, তারপর উপরে থাকছে কি ইউ সাইন আলফা মাইনাস তোমার
হ্যাঁ, এখানে ইউ sin আলফা টি ছিল তো, আর এখানে তো তোমার জিটি স্কয়ার ছিল, আর এখানে একটা টি ছিল, এই টির সাথে এরা অলরেডি কাটাকাটি চলে, তারপর এটা ইউ sin আলফা মাইনাস জিটি উপরে হয়ে গেছিল। সো ইউ sin আলফা মাইনাস জিটি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 0, এবং ইউ sin আলফা মাইনাস জিটি এটা কি? এটা হচ্ছে তোমার যে কোনো একটা বস্তুকে উপরের দিকে যে এরকম করে ছোড়া হইলে এটার উলম্ব উপাংশটা, ওই যে ভি sin থিটা যেটা বের করেছিলাম ওইটাই ছিল ইউ sin আলফা মাইনাস জিটি। তাহলে দেখা যাচ্ছে যে অনুভূমিক উপাংশটা তো ইউ cos আলফা, এটা হচ্ছে সব জায়গায় সমান থাকে, কিন্তু উলম্ব উপাংশটা 0। উলম্ব উপাংশ 0 হওয়া মানে কি? এই বস্তুটার কোনো উলম্ব বেগ নাই, এটা জাস্ট ইয়েটা আছে, অনুভূমিক বেগটা আছে। তাহলে আমরা বলতে পারি যে ওই বস্তুটা টাওয়ারটাকে আঘাত করার সময় অনুভূমিক বরাবর চলতেছিল। সো দেখো একটু ট্রিকি কোয়েশ্চেন এটা। ওকে, আজকে কি এতটুকু থাকবে না আরেকটা করি? এটা ইজি আছে, এটা দেখে ফেলি। কোনো অনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে একটি কণা ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত হলো। সবকিছু নরমাল, ইউ বেগ, নিক্ষেপণ কোণ, আর পাল্লা আর দেওয়া আছে, ভ্রমণকাল টি দেওয়া আছে, বৃহত্তম এইচ, সবকিছু দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে জিটি 4 মাইনাস 4 টি স্কয়ার ই স্কয়ার প্লাস 4 আর স্কয়ার ইজ 0। এই যে এগুলো দেওয়া আছে, এগুলোর মানে হচ্ছে কি আমরা যে নরমালি যেগুলো ইউজ করি, নরমাল যে ইকুয়েশন গুলো ইউজ করি ওইগুলোই আমরা ব্যবহার করতে পারবো। মানে r is equal to u square sin 2 alpha by g, h is equal to u square sin square alpha by 2 g, এগুলো তো আমরা জানি। t is equal to 2u sin alpha by g। সো এইগুলোকে ইউজ করে আমাকে এই প্রমাণটা দেখাইতে হবে। তো আমাকে ইউজ গুলা ঠিকঠাক মতো করতে হবে, যেভাবে ইচ্ছা ঠিক করলে হবে না। যদি আমরা একটা প্রসেসে না যাই তাহলে এই প্রমাণটা আসবে না আমাদের। তো প্রথমত আমরা কি করছি, এইখান থেকে নিছি, এই যে t is equal to 2u sin alpha by g দেখতেছো, এখান থেকে লেখা যায় u sin alpha is equal to half gt। বুঝা গেছে? একটাকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার এই যে r is equal to, এই যে r is equal to লেখা যায় তোমার আর u স্কয়ার sin 2 আলফাটাকে লেখা যায় 2 sin আলফা cos আলফা। সো এবং u টাকে আমরা দুইটা ভাগ করে নিছি, একটা হচ্ছে u sin আলফা আর আরেকটাকে 2u cos আলফা। এই যে u স্কয়ারটাকে দুইটা u লিখছি আর কি, 2u cos আলফা বাই g। এখন দেখো এই u sin আলফা ইজ কি লেখা যায় হাফ gt, আর 2u cos আলফা বাই g যেরকম আছে সেরকম লেখা যায়। তারপর এখান থেকে যদি ক্যালকুলেশন করো, দেখা যাবে এই জি কাটা যাবে, এই হাফ 2 কাটা যাবে, অর্থাৎ দাঁড়াবে u cos আলফা ইজ ইকুয়াল টু r বাই t। এই যে r বাই t। তো এখন যদি দুইটাকে স্কয়ার করে যোগ করি তাহলে তো sin স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা মিলে 1 হয়ে যাবে। u স্কয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াবে r স্কয়ার t বাই t স্কয়ার প্লাস 1 বাই 4 g স্কয়ার t স্কয়ার। তো এখন এইটাকে জাস্ট ক্যালকুলেশন করো, লসাগু নিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই তুমি তোমার এই প্রমাণটা পেয়ে যাবে। নিচে দেখো, নিচে থাকবে 4t স্কয়ার, উপরে আসবে তোমার 4r স্কয়ার প্লাস g স্কয়ার t স্কয়ার, আর এই যে নিচে কি থাকবে 4t স্কয়ার। হ্যাঁ, এই 4t স্কয়ারের সাথে u স্কয়ার গুণ হয়ে এটা আসছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এতটুকুই থাকুক, নেক্সট দিন এই ম্যাথটা করব। এটা তেমন কিছু না। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করছি।